নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন অ্যান্থনি বার্কলি লেখা কাহিনী বিষাক্ত চকলেট। মূল গল্পের নাম দি অ্যাভেঞ্জিং চান্স। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1929 সালে। এই বছরেই লেখক এই গল্পটিকে একটি বড় আকারের উপন্যাসের রূপ দেন, যার নাম ছিল দি পয়জন্ড চকলেটস কেস। উপন্যাস এবং ছোট গল্পটি দুটোই সমানভাবে জনপ্রিয়। সম্ভব হলে পরবর্তীতে আপনাদের উপন্যাসটি শোনাব। আপাতত শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন, অ্যান্থনি বার্কলির লেখা কাহিনী বিষাক্ত চকলেট। পিছনে ফিরে তাকালে রজার শেরিংহ্যামের এখন মনে হয় যে পয়জন্ড চকলেট কেস, খবরের কাগজগুলো যেটাকে এই নামেই ডাকছিল, সেটা বোধহয় তার দেখা সবচেয়ে নিখুঁতভাবে প্ল্যান করা মার্ডার। অন্য যে কোনো কেসের চেয়ে এই কেসটা সলভ করে সে অনেক বেশি গর্বিত ছিল। খুনের কারণটা বা মোটিভটা ছিল একদম পরিষ্কার, কিন্তু কেউ জানতো না যে কোথায় খুঁজতে হবে সেটা। যেভাবে খুনটা করা হয়েছিল সেটাও ছিল খুব বুদ্ধিদীপ্ত, কিন্তু কেউ সেটা বোঝেনি। ক্লুগুলো খুব সামান্যই লুকানো ছিল, কিন্তু কেউ ধরতে পারেনি। যদি সামান্য একটু ব্যাড লাক বা কপাল খারাপ না হতো, যেটা হয়তো ওই খুনি স্বপ্নেও ভাবেনি, তাহলে এই ক্রাইমটা হয়তো ইতিহাসের অন্যতম বিখ্যাত অমীমাংসিত রহস্য হয়েই থেকে যেত। চিফ ইন্সপেক্টর মোসবি ঘটনার প্রায় এক সপ্তাহ পর এক সন্ধ্যায় রজারের ফ্ল্যাটে বসে তাকে কেসটার ব্যাপারে যা বলেছিলেন, এটা সেই গল্প। বা আরেকটু ঠিক করে বললে, এটা মোর্সবির বলা সেই বেসিক গল্পটাই, কিন্তু রজারের উর্বর মস্তিষ্কের কল্পনার রং মিশিয়ে সাজানো। শুক্রবার সকাল 15 নভেম্বর, ঘড়িতে তখন ঠিক 10:30। গ্রাহাম বেরেসফোর্ড নামের এক ভদ্রলোক লন্ডনের খুব এক্সক্লুসিভ রেইনবো ক্লাবে ঢুকলেন এবং জানতে চাইলেন তার কোনো চিঠি এসেছে কিনা। দরজায় দাঁড়ানো লোকটি তাকে একটা চিঠি আর কয়েকটা বিজ্ঞাপনের কাগজ দিল। বেরেসফোর্ড সেগুলো খোলার জন্য লাউঞ্জের ফায়ারপ্লেস বা চুল্লির কাছে গিয়ে দাঁড়ালেন। কয়েক মিনিট পর তিনি যখন চিঠি পড়ছিলেন, ক্লাবের আরেকজন মেম্বার সেখানে ঢোকে। ইনি স্যার উইলিয়াম অ্যানস্ট্রুথার, যিনি কাছেই থাকতেন এবং তার সময়ের বেশিরভাগই এই ক্লাবে কাটাতেন। স্যার উইলিয়াম আসতেই দারোয়ান অভ্যাসবশত ঘড়ির দিকে তাকায় এবং বরাবরের মতোই তখন ঠিক কাটায় কাটায় 10:30 বাজে। তাই সময়ের ব্যাপারে দারোয়ান ছিল একদম নিশ্চিত। স্যার উইলিয়ামের হাতে 3টি চিঠি আর একটা ছোট প্যাকেট ছিল। তিনিও ফায়ারপ্লেসের দিকে এগিয়ে গেলেন। বেরেসফোর্ডকে দেখে শুধু মাথাটা একটু নাড়ালেন, কিন্তু কোনো কথা বললেন না। দুজন একে অপরকে খুব একটা চিনতেন না, হয়তো জীবনে খুব বেশি হলে 2-4টে কথা হয়েছে তাদের মধ্যে। চিঠিগুলো দেখার পর স্যার উইলিয়াম প্যাকেটটা খুললেন। খোলার একটু পরেই তিনি বিরক্তি প্রকাশ করে একটা আওয়াজ করলেন মুখ দিয়ে। বেরেসফোর্ড তার দিকে তাকায়। স্যার উইলিয়াম প্যাকেটের সাথে আসা একটা চিঠি বাড়িয়ে ধরে আজকালকার কোম্পানিগুলো যেভাবে জিনিসপত্র বিক্রি করে তা নিয়ে বেশ বাজে কিছু কথা বললেন। বেরেসফোর্ড নিজের হাসি চেপে রেখে চিঠিটা পড়ল। ওটা ছিল একটা বড় চকলেট কোম্পানি, মেসন অ্যান্ড সন্সের চিঠি। চিঠিতে লেখা ছিল যে তারা পুরুষদের জন্য নতুন এক ধরনের লিকার চকলেট বাজারে আনছে। তারা অনুরোধ করেছে স্যার উইলিয়াম যেন তাদের পাঠানো 2 পাউন্ডের চকলেটের বাক্সটা গ্রহণ করেন এবং কোম্পানিকে তার সৎ মতামত জানান। ওরা কি আমাকে কোনো বোকা নর্তকী ভাবে নাকি? স্যার উইলিয়াম রাগে ফুঁসতে লাগলেন। ওদের ফালতু চকলেটের জন্য রিভিউ লিখবো আমি? কোনোভাবেই না। আমি ক্লাব কমিটির কাছে নালিশ করব। এই ধরনের ফাজলামও এখানে অ্যালাউ করা উচিত না। বুঝতেই পারছেন, স্যার উইলিয়াম খুব রাগী মানুষ ছিলেন। যাই হোক, আমার কিন্তু এতে একটা সাহায্য হলো। বেরেসফোর্ড তাকে শান্ত করার চেষ্টা করে বললেন, এটা দেখে আমার একটা কথা মনে পড়ল এখন। আমি আর আমার স্ত্রী গতরাতে থিয়েটারে গিয়েছিলাম, আর আমি তার সাথে 1 বাক্স চকলেট বনাম 100 সিগারেটের বাজি ধরি। বাজি এই ছিল যে সে সেকেন্ড হাফ শেষ হওয়ার আগে আসল ভিলেনকে চিনতে পারবে না। সে বাজিটা জিতেছে
আজ সকালেই আমার তার জন্য চকলেট কেনার কথা ছিল। আপনি কি নাটকটা দেখেছেন? নাম দ্য ক্রিকিং স্কাল। বেশ ভালো নাটক। না, আর আমি দেখবও না। স্যার উইলিয়াম তখনও রাগের মধ্যেই গজগজ করে চলেছেন। এক গাদা ইডিয়েট, অন্ধকারে মুখে জল জলে রং মেখে একে অপরের দিকে খেলনা পিস্তল দিয়ে গুলি করছে। এসব দেখার চেয়ে আমার অনেক ভালো কাজ আছে। আচ্ছা, আপনি বলছিলেন না আপনার এক বাক্স চকলেট দরকার? তাহলে এই ফালতু বাক্সটা নিয়ে যান, আমার এটা লাগবে না। এক মুহূর্তের জন্য বেরেসফোর্ড ভদ্রতা দেখিয়ে না করে, কিন্তু তারপর সে সেটা নিয়ে নেয়, এবং এটাই ছিল তার জন্য খুব বাজে একটা ডিসিশন। টাকা বাঁচানোটা তার কাছে কোনো ব্যাপার ছিল না, কারণ সে ছিল ধনী, কিন্তু দোকানে যাওয়ার চেয়ে এটা সহজ ছিল। তবে একটা দারুণ কাকতালীয় ব্যাপার হলো, বাক্সের র্যাপিং পেপার বা সাথে আসা চিঠিটা কোনোটাই আগুনে ফেলা হয়নি। এটা আরও বড় ভাগ্যের ব্যাপার ছিল, কারণ ওই দুই ভদ্রলোকই নিজেদের ব্যক্তিগত চিঠির খামগুলো সবসময় আগুনে ফেলে দিতেন। স্যার উইলিয়াম আসলে র্যাপিং পেপার, চিঠি আর দড়ি সব একসাথে দলা পাকিয়েছিলেন, কিন্তু বাক্সের সাথে সেসবও বেরেসফোর্ডকে দিয়ে দেন। বেরেসফোর্ড সেই দলাটা ফায়ারপ্লেসের পাশে মেঝেতে ফেলে দেয়। পরে দারোয়ান সেটা তুলে নিয়ে ওয়েস্ট পেপার বাস্কেটে রাখে। পুলিশ পরে ওখানেই সেটা পেয়েছিল। দেখা গেল ওই দলাটার মধ্যেই ছিল মার্ডারের 3টি ফিজিক্যাল ক্লুয়ের মধ্যে 2টি। তৃতীয় ক্লুটা তো অবশ্যই ছিল ওই চকলেটগুলো। গল্পের প্রধান 3 জনের মধ্যে যারা জানতো না সামনে কি হতে চলেছে, তাদের মধ্যে স্যার উইলিয়াম ছিলেন নিঃসন্দেহে সবচেয়ে ইন্টারেস্টিং। তার বয়স 50-এর একটু কম, কিন্তু তাকে দেখতে একদম গ্রামের পুরনো দিনের ধনী জমিদারদের মতো, লালচে মুখ আর শক্তপোক্ত গঠন। তার চালচলন আর কথাবার্তাও ছিল ঠিক সেরকমই। আরও কিছু মিল ছিল, তবে একটু অন্যভাবে। পুরনো দিনে জমিদারদের হুইস্কি খেয়ে গলা যেমন খসখসে হয়ে যেত, স্যার উইলিয়ামেরও তাই ছিল, কিন্তু সেটা হুইস্কির জন্য নয়। জমিদাররা শিকারে যেত, স্যার উইলিয়ামও যেতেন, কিন্তু তারা শুধু শিয়াল শিকার করত, আর স্যার উইলিয়াম করতেন সব ধরনের জিনিস শিকার। সোজা কথায় স্যার উইলিয়াম লোক হিসেবে খুব একটা সুবিধের ছিলেন না, মানে বেশ বাজে লোক বলা যায়। কিন্তু তিনি ছোট লোক ছিলেন না। ভালো হোক বা খারাপ, যা করতেন বেশ বড়সড়ভাবেই করতেন। এই কারণে বেশিরভাগ পুরুষ তাকে পছন্দ করত, অবশ্য কিছু স্বামী আর বাবারা ছাড়া। আর মহিলারা তো তাকে দেখে মুগ্ধই হয়ে যেত। তার তুলনায় বেরেসফোর্ড ছিল বেশ সাধারণ মানুষ, লম্বা, শ্যামবর্ণ, দেখতে বেশ ভালো, বয়স 32-এর মতো। সে ছিল চুপচাপ আর নিজের মতো থাকতে পছন্দ করত। লোকেও পছন্দ করত তাকে, কিন্তু সে সবসময় খুব সিরিয়াস থাকত আর সবার সাথে একটু দূরত্ব বজায় রেখে মিশত। তার বাবা অনেক টাকা রেখে গিয়েছিলেন, কিন্তু বেরেসফোর্ড অলসভাবে বসে থাকা পছন্দ করত না। বাবার মতোই এনার্জি ছিল তার। টাকার জন্য নয়, বরং চ্যালেঞ্জটা এনজয় করত বলেই অনেক ব্যবসার সাথে যুক্ত হয় সে। কথায় আছে না, টাকা টাকাকে টানে। গ্রাহাম বেরেসফোর্ড জন্মেছিল বড় লোক হয়ে, তারপর আরও টাকা কামায় এবং বিয়েও করে এক ধনী মহিলাকে। মহিলা ছিলেন এক জাহাজ মালিকের মেয়ে, নিজেরই প্রায় $500,000 পাউন্ডের সম্পত্তি। এই টাকায় একজন গরিব মানুষ সারা জীবন সুখে কাটতে পারে, কিন্তু তিনি বিয়ে করলেন বেরেসফোর্ডকে, যার ওই টাকার কোনো দরকারই ছিল না। আসলে টাকাটা আসল ব্যাপার নয়। তার বন্ধুরা বলতো আসলে বেরেসফোর্ডের দরকার ছিল তাকে। কানাকড়ি না থাকলেও বেরেসফোর্ড তাকেই বিয়ে করত। মেয়েটি ছিল একদম তার মনের মতো, লম্বা, সিরিয়াস এবং খুব শিক্ষিতা। 3 বছর আগে বিয়ের সময় তার বয়স ছিল 25। নিজস্ব ব্যক্তিত্ব থাকার মতো যথেষ্ট বয়স। তিনি ছিলেন বেরেসফোর্ডের জন্য একদম পারফেক্ট স্ত্রী, হয়তো একটু বেশি কড়া আর নীতিবান। কিন্তু বেরেসফোর্ড যে নিজেও খুব একটা উচ্ছৃঙ্খল ছিল না, স্ত্রীর সাথে তাল মিলিয়ে চলতে পছন্দই করত। পরিষ্কার করে বললে আধুনিক যুগে যা খুব একটা দেখা যায় না, বেরেসফোর্ডদের ছিল সেটাই, একটা সুখী দাম্পত্য জীবন। আর এই সুখী জীবনের ঠিক মাঝখানেই ওই চকলেটের বাক্সটা এসে পড়ল এবং নিয়ে এলো এক ভয়ানক ট্র্যাজেডি।
খাওয়া দাওয়ার পর বসার ঘরে কফি খাওয়ার সময় বেরেসফোর্ড স্ত্রীকে চকলেটগুলো দেয়। সে খুলে বলল যে ওগুলো কিভাবে পেয়েছে। তার স্ত্রী হাসলেন এবং তাকে কঞ্জুস বলে খ্যাপালেন যে বাজি হেরে একটা স্পেশাল বাক্স না কিনে গিফট পাওয়া বাক্সটাই ধরিয়ে দিয়েছে। কিন্তু তিনি ওই ব্র্যান্ডটা পছন্দ করতেন এবং নতুন চকলেটটা চেখে দেখার ব্যাপারেও বেশ আগ্রহ ছিল তার। জোন বেরেসফোর্ড যতই সিরিয়াস হন না কেন, ভালো চকলেটের প্রতি একজন সাধারণ নারীর যে দুর্বলতা থাকে সেটা তারও ছিল। তিনি রূপালী মোড়কে জড়ানো চকলেটগুলোর মধ্যে আঙুল চালিয়ে বাঁচতে লাগলেন। প্রতিটা চকলেটের ওপর নীল কালিতে লেখা ছিল ভেতরে কি ফ্লেভার আছে। তিনি খেয়াল করলেন নতুন ধরনের চকলেটগুলো মনে হচ্ছে শুধু কির্শ আর মারাস্কিনো ফ্লেভারের। কোম্পানির রেগুলার লিকার চকলেটের বক্সে এই দুটো ফ্লেভার থাকে। তিনি স্বামীকে একটা খেতে বললেন, কিন্তু বেরেসফোর্ডের চকলেট খুব একটা পছন্দ না, আর সে কফির স্বাদটাও নষ্ট করতে চাইছিল না, তাই সে না করে দেয়। তার স্ত্রী একটা চকলেটের মোড় খুলে মুখে পুরলেন। 1 সেকেন্ড পরেই মুখ দিয়ে বেরিয়ে এলো একটা শব্দ, ওহ বাবারে, না না, আমি ভুল ছিলাম। এগুলো আলাদা, এগুলো সাধারণগুলোর চেয়ে 20 গুণ বেশি কড়া। সত্যি বলছি, প্রায় গলা জ্বালিয়ে দিচ্ছে। তোমাকে একটা ট্রাই করতেই হবে গ্র্যাম, ধরো। তিনি একটা চকলেট তার দিকে ছড়ে দিলেন। স্ত্রীকে খুশি করতেই সে সেটা খায়। কামড় দেওয়ার পর ভেতরের লিকুইডটা বেরিয়ে আসতে একটা কড়া স্বাদ এসে ঠেকল তার জিভে। খেতে জঘন্য ছিল না, কিন্তু এত বেশি কড়া ছিল যে আরাম করে খাওয়া যায় না। বাপরে, তুমি ঠিকই বলেছ তো, এগুলো খুব কড়া। মনে হচ্ছে এগুলোর ভেতর পিওর অ্যালকোহল ভরা রয়েছে। আরে ওরা কি আর অমন করবে নাকি? তার স্ত্রী আরেকটা চকলেট খুলতে খুলতে বললেন, নিশ্চয়ই ফ্লেভারের মিক্স ওটা। আমার কিন্তু মন্দ লাগছে না, তবে ওই কিশ ফ্লেভারটায় খুব বেশি অ্যামন্ড বা বাদামের স্বাদ ছিল। হয়তো এটা ভালো হবে। তুমিও একটা মারাস্কিনো খেয়ে দেখো। তিনি আরেকটা চকলেট স্বামীর দিকে ছড়ে দিলেন। বেরেসফোর্ড খেলো সেটা, এবং এটা তার আগেরটার চেয়েও বাজে লাগে। অদ্ভুত। জিভ দিয়ে মুখের তালুটা স্পর্শ করে বলল সে, আমার জিভটা একদম অসার মনে হচ্ছে। আমারও প্রথমে অমন লাগছিল। তার স্ত্রী সায় দিয়ে বললেন, এখন বেশ একটা ঝিনঝিন করছে, কিন্তু আমি কিশ আর মারাস্কিনোর মধ্যে কোনো তফাৎ বুঝতে পারছি না। আর এগুলো আসলেই গলায় জ্বলছে। বাদামের স্বাদটা বড্ড বেশি কড়া। আমি বুঝতেই পারছি না এগুলো আমার আদৌ ভালো লাগছে কিনা। আমার তো লাগছে না। বেরেসফোর্ড দৃঢ়ভাবে বলল, আমার মনে হয় তোমার আর খাওয়া উচিত না। এগুলোতে কোনো সমস্যা আছে। যাকগে, মনে হয় এগুলো জাস্ট এক্সপেরিমেন্টাল চকলেট। তার স্ত্রী বললেন। কয়েক মিনিট পর বেরেসফোর্ড এক বিজনেস মিটিংয়ের জন্য বেরিয়ে যায়। যখন সে বেরোয়, স্ত্রী তখনও ভাবছেন চকলেটগুলো তার পছন্দ হয়েছে কিনা। বেরেসফোর্ডের পরে ওই কথাবার্তাগুলো খুব স্পষ্ট মনে ছিল, কারণ ওটাই ছিল তার স্ত্রীকে শেষবারের মতো জীবিত দেখা। ঘটনাটা ঘটে দুপুর 2:30টার দিকে। 3:45-এ বেরেসফোর্ড একটা ট্যাক্সি করে তার ক্লাবে পৌঁছায়। তাকে দেখে মনে হচ্ছিল সে এক্ষুনি ধপাস করে পড়ে যাবে। ট্যাক্সি ড্রাইভার আর দারোয়ান তাকে ধরে ভেতরে নিয়ে আসে। পরে তারা দুজনেই বলেছিল যে বেরেসফোর্ডকে ভয়ঙ্কর ফ্যাকাশে দেখাচ্ছিল। চোখ বড় বড় হয়ে গিয়েছিল, ঠোঁট নীলচে, আর শরীর ঠান্ডা ও ঘামে ভিজে। তবে তার মাথা ছিল পরিষ্কার, এবং সিঁড়ি দিয়ে ওঠার পর সে দারোয়ানের সাহায্যে লঞ্চ পর্যন্ত হেঁটে যায়। দারোয়ান খুব ভয় পেয়ে গিয়েছিল এবং তখনই ডাক্তার ডাকতে চায়, কিন্তু বেরেসফোর্ড, যিনি অহেতুক হইচই পছন্দ করত না, তাকে মানা করে। সে বলল নিশ্চয়ই বদহজম হয়েছে, কয়েক মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু দারোয়ান চলে যাওয়ার পর লাউঞ্চে বসা স্যার উইলিয়াম অ্যানস্ট্রুথারকে সে বলল, জানেন, আমার মনে হয় ওই জঘন্য চকলেটগুলোর জন্যই এমন হচ্ছে। তখনই খেতে কেমন অদ্ভুত লেগেছিল। স্যার উইলিয়াম, যিনি মনের দিক থেকে দয়ালু ছিলেন, খুব চিন্তায় পড়ে গেলেন যে হয়তো তার দেওয়া চকলেটের কারণেই বেরেসফোর্ড অসুস্থ হয়ে পড়েছেন। তিনি নিজেই মিসেস বেরেসফোর্ডকে ফোন করার অফার দেন, কারণ বেরেসফোর্ড তখন নড়াচড়া করার মতো অবস্থায় ছিল না। বেরেসফোর্ড কিছু বলতে যাবেন এমন সময়ে
তার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটল। চেয়ারে এলিয়ে থাকা তার শরীর হঠাৎ শক্ত হয়ে সোজা হয়ে যায়। দাঁতে দাঁত লেগে গেল। নীলচে হয়ে যাওয়া ঠোঁট দুপাশে সরে গিয়ে একটা বীভৎস হাসির মতো দেখাচ্ছিল, আর তার হাত দুটো শক্ত করে চেয়ারের হাতল খামচে ধরল। ঠিক সেই মুহূর্তেই স্যার উইলিয়াম কটু বাদামের একটা স্পষ্ট গন্ধ পেলেন। ভদ্রলোক চোখের সামনেই মারা যাচ্ছেন ভেবে স্যার উইলিয়াম চেঁচিয়ে দারোয়ান আর ডাক্তার ডাকতে বললেন। লাউঞ্জে থাকা অন্যরাও ছুটে এলো এবং সবাই মিলে খিঁচুনি হতে থাকা অচেতন লোকটাকে ধরাধরি করে আরামদায়ক অবস্থায় শোয়ায়। তারা নিশ্চিত ছিল যে বেরেসফোর্ডকে বিষ খাওয়ানো হয়েছে এবং তৎক্ষণাৎ দারোয়ানকে দিয়ে ডাক্তার আনতে পাঠানো হয়। ডাক্তার আসার আগেই ক্লাবে একটা ফোন আসে। ওটা ছিল বেরেসফোর্ডের বাড়ির আতঙ্কিত বাটলারের ফোন। সে জানতে চাইছিল মিস্টার বেরেসফোর্ড সেখানে আছেন কিনা, আর থাকলে তিনি যেন এক্ষুনি বাড়ি চলে আসেন, কারণ মিসেস বেরেসফোর্ড খুব অসুস্থ। আসলে তিনি ততক্ষণে মারা গেছেন। বেরেসফোর্ড মারা যায়নি, সে তার স্ত্রীর তুলনায় কম বিষ খেয়েছিল। এই কারণেই বিষটা তার শরীরে কাজ করতে বেশি সময় নেয় এবং ডাক্তার তাকে বাঁচানোর সময় পেয়ে যান। ডাক্তার তখনও জানতেন না বিষটা আসলে কি। কটু বাদামের গন্ধের কারণে তিনি মূলত প্রুসিক অ্যাসিডের বিষক্রিয়া ভেবে চিকিৎসা করছিলেন, কিন্তু পুরোপুরি নিশ্চিত না হওয়ায় আরও কিছু ট্রিটমেন্টও দেন। শেষমেশ দেখা গেল তিনি প্রাণঘাতী মাত্রার বিষ খাননি। রাত 8টার দিকে তার জ্ঞান ফেরে এবং পরদিন তিনি প্রায় পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। কিন্তু বেচারি মিসেস বেরেসফোর্ডের কপাল খারাপ, ডাক্তার পৌঁছানোর আগেই সব শেষ। অচেতন অবস্থায় খুব দ্রুতই তিনি মারা যান। প্রথমে সবাই ভেবেছিল বিষক্রিয়ার ঘটনাটা মেসন অ্যান্ড সন্স কোম্পানির কোনো ভয়ানক ভুল বা অ্যাক্সিডেন্ট। মিসেস বেরেসফোর্ড বিষক্রিয়ায় মারা গেছেন শোনার সাথে সাথেই পুলিশ তদন্ত শুরু করে দেয়। চকলেটগুলোই যে কালপ্রিট সেটা বুঝতে তাদের বেশিক্ষণ লাগেনি। তারা স্যার উইলিয়ামকে জেরা করে, কাগজের ঝুড়ি থেকে চিঠি আর র্যাপিং পেপার উদ্ধার করে এবং বেরেসফোর্ড বিপদমুক্ত হওয়ার আগেই একজন ডিটেকটিভ মেসন অ্যান্ড সন্সের প্রধানের সাথে কথা বলতে পৌঁছে যায়। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ আসলেই খুব ফাস্ট কাজ করে থাকে। এই পর্যায়ে পুলিশের থিওরি ছিল স্যার উইলিয়াম আর দুজন ডাক্তারের কথা অনুযায়ী মেসনের কোনো কর্মচারীর চরম গাফিলতির ফলে এটা হয়েছে। তারা ভেবেছিল কর্মচারীটি চকলেটের পুরে বা ফিলিংয়ে অতিরিক্ত মাত্রায় তেতো বাদামের তেল মিশিয়ে ফেলেছে। ডাক্তাররা যেটাকে বিষ মনে করছিলেন। সস্তা ক্যান্ডিতে ফ্লেভারের জন্য মাঝে মাঝে এই তেল ব্যবহার করা হয়, কিন্তু কোম্পানির প্রধান এই ধারণা একদম নাকচ করে দিলেন। তিনি জোর দিয়ে বললেন যে মেসন কোম্পানি কখনোই তেতো বাদামের তেল ব্যবহার করে না। ইন্সপেক্টর তখন তাকে বাক্সের সাথে আসা চিঠিটা দেখালেন এবং অনুরোধ করলেন যে বা যারা স্যাম্পল চকলেটগুলো ভরেছে এবং পাঠানোর আগে হ্যান্ডেল করেছে তাদের সাথে কথা বলতে চান। ঠিক এই মুহূর্তেই সবকিছু পরিষ্কার হয়ে গেল। কোম্পানির প্রধান চিঠিটা পড়ে অবাক হয়ে গেলেন এবং সাথে সাথেই বললেন ওটা জাল। তিনি জানালেন কোম্পানি কখনোই এমন কোনো চিঠি বা স্যাম্পল পাঠায়নি। তারা লিকার চকলেটের নতুন কোনো ধরন তৈরির ব্যাপারে আলোচনাও করেনি। যখন তাকে ওই প্রাণঘাতী চকলেটগুলো দেখানো হলো, তিনি চিনতে পারলেন ওগুলো তাদের সাধারণ ব্র্যান্ডেরই চকলেট। তিনি একটা চকলেটের মোড়ক খুললেন এবং ভালো করে দেখলেন। তিনি চকলেটের নিচের দিকে একটা দাগ দেখিয়ে বললেন, এটা সম্ভবত ড্রিল করে বানানো ছোট একটা ছিদ্রের চিহ্ন। এই ফুটো দিয়ে কেউ আসল লিকুইড ফিলিংটা চুষে বের করে সেখানে বিষ ঢুকিয়ে দিয়েছে। তারপর গলানো চকলেট দিয়ে ফুটোটা বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা করা খুবই সহজ একটা কাজ। ইন্সপেক্টর তার কথায় সম্মতি দেন। এখন তার কাছে ব্যাপারটা একদম পরিষ্কার যে কেউ ইচ্ছে করেই স্যার উইলিয়াম অ্যানস্ট্রুথারকে খুন করার চেষ্টা করেছিল। স্কটল্যান্ড ইয়ার্ড এবার আরও দ্রুত কাজে লেগে পড়ে। চকলেটগুলো পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলো। স্যার উইলিয়ামকে আবার জেরা করা হলো। বেরেসফোর্ডকেও বাদ দেওয়া হলো না। সে এখন জেগে উঠেছে। তবে ডাক্তার কড়া নির্দেশ দিলেন যে বেরেসফোর্ডকে তার স্ত্রীর মৃত্যুর খবরটা আজ জানানো যাবে না।
কাল জানাতে হবে, কারণ তার শরীর খুব দুর্বল। এই ধাক্কায় হয়তো মরেই যেতে পারেন। তাই পুলিশ তার কাছ থেকে কাজের কাজ কিছুই জানতে পারল না। ওদিকে স্যার উইলিয়াম তো ভয়ে সিটিয়ে আছেন। তিনি এই রহস্যের কোনো কুলকিনারা করতে পারলেন না, এমন কারো নামও মনে করতে পারলেন না যে তাকে মারতে চাইবে। পুলিশের হাতে কোনো সূত্রই নেই। তেতো অ্যামন্ডের তেলের যে সন্দেহটা করা হয়েছিল সেটা খুব একটা ভুল ছিল না। ল্যাব টেস্টে ধরা পড়ল বিষটা আসলে নাইট্রোবেনজিন, ওই একই ধরনের একটা কেমিক্যাল। বাক্সের ওপরের স্তরের প্রতিটি চকলেটে ঠিক 6 ফোঁটা করে বিষ মেশানো ছিল। চকলেটের ভেতরের বাকি জায়গাটা কির্শ আর মারাস্কিনো মেশানো ছিল। নিচের স্তরের চকলেটগুলোই ছিল অন্য লিকার, সেগুলোতে কোনো বিষ ছিল না। মিস্টার শেরিংহাম, আমরা যতটা জানি এখন আপনিও ঠিক ততটাই জানেন। আর কে ওই চকলেটগুলো স্যার উইলিয়ামকে পাঠিয়েছিল সেটা যদি বলতে পারেন তাহলে বুঝব আপনি আমাদের চেয়েও বেশি জানেন। রজার চিন্তিতভাবে মাথা নাড়লেন। খুবই কঠিন কেস। সন্দেহভাজন তো প্রচুর হতে পারে, দুনিয়ার যে কেউ হতে পারে। আমি ধরে নিচ্ছি স্যার উইলিয়ামের মৃত্যুতে যাদের লাভ হবে তাদের সবার খোঁজখবর আপনারা নিয়েছেন। সে তো অবশ্যই, তবে ওরকম লোক খুব বেশি নেই। ওনার সাথে ওনার স্ত্রীর বনিবনা নেই, 2 বছর ধরে আলাদাই থাকেন। কিন্তু উইলিয়ে ভদ্রমহিলা প্রচুর টাকা পাবেন, আর যা অবশিষ্ট থাকবে সেটাও ওনারই হবে। তবে ওনার অ্যালিবাই খুব শক্ত। ঘটনার সময় উনি দক্ষিণ ফ্রান্সে নিজের বাড়িতে ছিলেন। আমি ফরাসি পুলিশের সাথে কথা বলে সেটা যাচাই করে নিয়েছি। তার মানে এটা মেরি ল্যাফার্জের মতো কেস নয়। যদিও বুদ্ধিমান মাত্রই জানে মেরি ল্যাফার্জ আসলে নির্দোষ ছিলেন। তো আর কে আছে? গ্রামের দিকে ওনার যে পারিবারিক সম্পত্তি আছে সেটা ওনার এক ভাইপো পাবে, কিন্তু সেখানে খুন করার কোনো মোটিভ নেই। স্যার উইলিয়াম গত 20 বছরে ওই এস্টেটে যাননি। ভাইপো তার পরিবার নিয়ে ওখানেই থাকে, নামমাত্র ভাড়ায়। শর্ত শুধু একটাই, যে বাড়িটার দেখাশোনা করতে হবে। স্যার উইলিয়াম চাইলেও তাকে বের করতে পারবেন না। তাহলে এটা মেরি অ্যানসেল কেসের মতো না। আমার মাথায় আরও 2 একই রকম কেসের কথা আসছে। আপনার মনে পড়ছে না? মোর্সবি মাথা চুলকাতে চুলকাতে বললেন, স্যার, নিউ ইয়র্কের মোলিনিউক্স কেসটার কথা মনে পড়ছে। মিস্টার কার্নিশ নামের এক ভদ্রলোককে তার ক্লাবের ঠিকানায় কেউ একজন বিষ মেশানো ওষুধের বোতল পাঠিয়েছিল। তিনি মাথা ধরেছে শুনে তার বোর্ডিং হাউসের এক ভদ্র মহিলাকে সেটা খেতে দেন, আর তাতে মহিলাটি মারা যান। কার্নিশ নিজে এক চুমুক খেয়েছিলেন, কারণ মহিলাটি বলেছিলেন ওটা তেতো। তাতেই তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। আমার তো এটার কথাই সবচেয়ে বেশি মনে পড়ছে। বাহ, দারুণ তো। রজার বেশ ইমপ্রেসড হয়ে বললেন, আমার মাথায় তো ওটা আসেইনি। সত্যি খুব মিল আছে কেসটার সাথে। আপনারা কি এই দিকটা খতিয়ে দেখেছেন? মলিনিউক্স, যার বিচার হয়েছিল, সে তো ওই একই ক্লাবের মেম্বার ছিল যতদূর মনে পড়ে। আর কারণটা ছিল ঈর্ষা। স্যার উইলিয়ামের ক্লাবের মেম্বারদের মধ্যে এমন কোনো ব্যাপার আছে কি না সেটা খোঁজ নিয়েছেন? দেখেছি স্যার, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কিন্তু কিছুই পেলাম না, কিচ্ছু না। মোর্সবি জোর দিয়ে পড়লেন, আপনি আর কোন 2 কেসের কথা বলছিলেন যেন? আরে একটা তো ক্রিস্টিনা অ্যাডমন্স কেস, এক হিংসুটে মহিলার কাণ্ড। স্যার উইলিয়ামের লাভ লাইফ তো খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আমি বাজি ধরে বলতে পারি উনি হয়তো এক মহিলার সাথে সম্পর্ক ভাঙেন আর নতুন আরেকজনের সাথে শুরু করেন। আপনারা কি এই দিকটা দেখেছেন? মিস্টার শেরিংহাম, আমি ঠিক সেটাই করছিলাম। চিফ ইন্সপেক্টর মোর্সবি উত্তর দিলেন। তার গলা শুনে মনে হলো তিনি একটু আঘাত পেয়েছেন। আমার মাথায় তো সবার আগে ওটাই এসেছিল, কারণ এই কেসে একটা ব্যাপার একদম জলের মতো পরিষ্কার। কাজটা কোনো মেয়ের। একমাত্র কোনো মহিলাই একজন পুরুষকে বিষ মেশানো চকলেট পাঠাতে পারে। কোনো পুরুষ ভুলেও এ কাজ করবে না। পুরুষ হলে হয়তো বিষ মেশানো হুইস্কির বোতল বা ওই জাতীয় কিছু পাঠাতো। দারুণ পয়েন্ট মোর্সবি। রজার একটু ভাবলেন।
খুবই ভালো একটা পয়েন্ট। তা স্যার উইলিয়াম আপনাকে কোনো সাহায্য করতে পারেননি? মোর্সবি বেশ বিরক্ত হয়েই বললেন, পারেননি নাকি ইচ্ছে করেই করেননি কে জানে। প্রথমে ভেবেছিলাম উনি হয়তো কাউকে সন্দেহ করছেন এবং সেই মহিলাকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু এখন আর জানি না, হয়তো সেরকম কিছু নেইও। আবার উল্টোটাও তো হতে পারে, হয়তো এর মধ্যেই আসল রহস্য লুকিয়ে আছে। আমার তো এখন মনে হচ্ছে উত্তরটা ওখানেই আছে। মোর্সবিকে দেখে মনে হলো তিনি এসব আন্দাজ বা অনুভূতির চেয়ে হাতে গরম প্রমাণ পেলেই বেশি খুশি হতেন। একটু হতাশ হয়ে জিজ্ঞেস করলেন, আর আপনার দ্বিতীয় কেসটা কি মিস্টার শেরিংহাম? কেন স্যার, উইলিয়াম হরউড। মনে নেই কিছুদিন আগেই তো খোদ পুলিশ কমিশনারকে কোনো এক পাগল বিষ মেশানো চকলেট পাঠিয়েছিল। ভালো ক্রাইম সবসময় কপি করা হয়, আমাদের এটাও ভাবা উচিত যে এটা হয়তো হরউড কেসেরই একটা নকল। মোর্সবিকে এবার একটু খুশি মনে হলো। মজার ব্যাপার হলো আপনি ঠিক এই কথাটাই বললেন মিস্টার শেরিংহাম, কারণ আমিও এখন এই সিদ্ধান্তেই আসছি। আসলে আমি মোটামুটি নিশ্চিত যে ব্যাপারটা এটাই। দেখুন, আমি তো অন্য সব দিক খতিয়ে দেখেছি। স্যার উইলিয়াম মারা গেলে লাভ হবে এমন একজন লোককেও আমি খুঁজে পাইনি, হোক সেটা টাকা, প্রতিশোধ, ঘৃণা, হিংসে বা অন্য কিছুর জন্য, যাদের আমি সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারিনি। সবারই হয় একদম শক্তপোক্ত অ্যালিবাই আছে, আর না হয় আমি অন্য কোনোভাবে প্রমাণ পেয়েছি যে তারা নির্দোষ। স্যার উইলিয়াম যদি কাউকে আড়াল না করে থাকেন, আর আমি এখন মোটামুটি নিশ্চিত যে উনি তা করছেন না, তাহলে এটা নিশ্চয়ই কোনো এক পাগল মহিলার কাজ যে ঠিক করেছে স্যার উইলিয়াম অ্যানস্ট্রুথার না থাকলে দুনিয়াটা আরও ভালো হবে। হয়তো কোনো সমাজ বা ধর্ম নিয়ে অতি উৎসাহী বাতিগ্রস্ত কেউ, যে হয়তো কোনোদিন স্যার উইলিয়ামকে চাক্ষুষ দেখেও নি। আর যদি সেটাই হয়, মোর্সবি দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে তাকে ধরার কোনো সম্ভাবনাই আমাদের নেই। রজার একটু ভাবলেন। আপনি হয়তো ঠিকই বলেছেন মোর্সবি। আসলে আপনি ঠিক হলে আমি মোটেই অবাক হব না। তবে আমি যদি ভাগ্যে বিশ্বাস করতাম, যদিও আমি করি না, তাহলে কি ভাবতাম জানেন? ভাবতাম খুনি তার লক্ষ্যভ্রষ্ট হয়েছে, আর স্যার উইলিয়াম বেঁচে গেছেন ঈশ্বরের বিশেষ কোনো ইচ্ছায়। কারণটা হলো, যাকে মারার পরিকল্পনা ছিল, ভাগ্যের ফেরে সেই স্যার উইলিয়ামই হয়তো শেষমেশ তার খুনিকে ধরিয়ে দিতে সাহায্য করবেন। তাই নাকি মিস্টার শেরিংহাম? আপনার তাই বিশ্বাস? চিফ ইন্সপেক্টর বেশ খোঁচা মেরেই কথাটা বললেন। তিনিও ভাগ্যেটাকে বিশ্বাস করতেন না। রজারের মনে হলো আইডিয়াটা তার পছন্দ হয়েছে। প্রতিশোধ পরায়ণ ভাগ্য সিনেমার নাম হিসেবে দারুণ হবে, তাই না? তবে এর মধ্যে কিন্তু অনেক সত্যি লুকিয়ে আছে। আপনারা পুলিশেরা কতবার নিতান্তই ভাগ্যের জোরে প্রমাণের কোনো জরুরি সূত্র খুঁজে পান, বা ধরুন কতবার আপনারা সঠিক উত্তরটা পেয়ে যান শুধুমাত্র অদ্ভুত কিছু কাকতালীয় ঘটনার কারণে। আমি আপনাদের গোয়েন্দাগিরিকে ছোট করছি না, কিন্তু ভাবুন তো, দারুণ একটা তদন্ত হয়তো প্রায় শেষ পর্যায়ে এসে আটকে ছিল, হঠাৎ নিছক ভাগ্যের জোরে সেটা সমাধান হয়ে গেল। এমন কতবার হয়েছে? আমি ডজনখানেক উদাহরণ দিতে পারি। ওই যে মেলসম আর ফাউলার মার্ডার কেসটার কথাই ধরুন। আমার কথা বুঝতে পারছেন? এটা কি প্রতিবারই শুধুই কাকতালীয় ঘটনা, নাকি কোনো অদৃশ্য শক্তি ভিকটিমের হয়ে প্রতিশোধ নিচ্ছে? দেখুন মিস্টার শেরিংহাম, সত্যি বলতে কি, ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আসল অপরাধীকে ধরতে সাহায্য করলেই আমি খুশি। আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। ভাবলাম বেশ ইন্টারেস্টিং একটা আলোচনা শুরু করছি। যাকগে, বাদ দিন। আচ্ছা বলুন তো, দুনিয়ার এত কিছু থাকতে খুনি নাইট্রোবেনজিন কেন ব্যবহার করলো? এই জায়গাটাতে আপনি আমাকে ধরে ফেলেছেন মিস্টার শেরিংহাম। আমি তো জানতামই না যে এটা এত বিষাক্ত। শুনলাম এটা নাকি অনেক শিল্প কারখানায় ব্যবহার হয়, যেমন লজেন্স বানাতে বা ক্লিনিং ফ্লুইড হিসাবে।
তবে এর প্রধান কাজ রং তৈরিতে। কিন্তু এটাকে সচরাচর বিষ হিসাবে কেউ ব্যবহার করে না। আমার মনে হয় সহজে পাওয়া যায় বলেই সে এটা ব্যবহার করেছে। এটা তদন্তের একটা রাস্তা হতে পারে, তাই না? এর মানে হতে পারে অপরাধী একজন মহিলা, যে হয়তো কোনো ফ্যাক্টরি বা ব্যবসায় জড়িত, সম্ভবত কোনো ডাই বা রঙের কোম্পানিতে। সে হয়তো জানতো নাইট্রোবেনজিন বিষাক্ত, কারণ কর্মীদের এ ব্যাপারে সতর্ক করা হয়। আপনারা ওখান থেকে তদন্ত শুরু করতে পারেন না? সারা দেশের যত কোম্পানিতে নাইট্রোবেনজিন ব্যবহার হয় তাদের সব কর্মচারীকে জেরা করব মিস্টার শেরিংহাম? কি যে বলেন স্যার! আপনি ঠিক হলেও আসল অপরাধীকে খুঁজে বের করার আগেই হয়তো আমরা সবাই মারা যাব। তা অবশ্য ঠিক, রজার আফসোস করে বলল। ও ভেবেছিল ওর বুদ্ধিটা বেশ কাজের। ওরা কেসটা নিয়ে আরও কিছুক্ষণ কথা বলল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। ভুয়ো চিঠিটা যে টাইপরাইটারে লেখা হয়েছিল সেটা অবশ্য ট্রেস করা যায়নি। আবার ম্যাসনের কোম্পানির কাগজটাই বা অপরাধী কি করে পেল সেটাও বোঝা গেল না। কাগজের ব্যাপারে রজার বলল যে ওটা হয়তো ম্যাসনের অফিসের কাগজই না, অপরাধের জন্যই বিশেষভাবে ছাপানো হয়েছে। তার মানে কোনো প্রিন্টার বা ছাপাখানার লোক এর সাথে জড়িত থাকতে পারে। কিন্তু শুনে সে বেশ বিরক্তই হলো যে মোরসবি রুটিন চেকের অংশ হিসেবে আগেই এটা ভেবে রেখেছিল। মার্টনস নামের এক প্রিন্টিং কোম্পানি কাগজটা দেখে নিশ্চিত করেছে যে এটা তাদেরই কাজ। মোরসবি কাগজটা রজারকে দেখালেন। রজার খেয়াল করল কাগজের কোণাগুলো হলদে হয়ে গেছে, মানে এটা বেশ পুরনো কাগজ। হঠাৎ রজারের মাথায় আরেকটা বুদ্ধি আসে। জানেন মোরসবি, সে বেশ ভাব নিয়ে বলল, আমার মনে হয় খুনি এই নির্দিষ্ট কাগজটা জোগাড় করার কোনো চেষ্টাই করেনি। আমার ধারণা কাগজটা আগে থেকেই ঘটনাক্রমে তার কাছে ছিল, আর সেটা দেখেই তার মাথায় এই অপরাধের প্ল্যানটা এসেছে। দেখা গেল মোরসবিও সেটা আগেই ভেবে রেখেছে, আর এটা সত্যি হলে কেস সলভ করা আরও কঠিন হয়ে যাবে। র্যাপিং পেপারটা ছিল সাধারণ বাদামি কাগজ, যার উপর স্যার উইলিয়ামের নাম আর ঠিকানা বড় বড় ক্যাপিটাল লেটারে প্রিন্ট করা। ওটা থেকে শুধু এটুকু জানা গেছে যে প্যাকেটটা একটা নির্দিষ্ট এলাকার পোস্ট অফিস থেকে রাত 8:30 থেকে 9:30 মধ্যে পোস্ট করা হয়েছিল। চকলেটগুলো ছাড়া আর কোনো সূত্রই ছিল না। যেই স্যার উইলিয়ামকে মারতে চেয়েছিল সে পরিষ্কারভাবেই ধরা পড়া কোনো ইচ্ছে রাখেনি। মোরসবি যদি ভেবে থাকে রজারের কাছ থেকে দারুণ কোনো বুদ্ধি পাবে, তবে সে হতাশ হয়েই ফিরেছে। অনেক মাথা খাটিয়েও রজার আসলে কাজের কোনো সাহায্য করতে পারেনি। সত্যি বলতে রজার মোরসবির ধারণার দিকেই ঝুঁকছিল যে স্যার উইলিয়ামকে খুনের চেষ্টা আর মিসেস বেরেসফোর্ডের মৃত্যুটা কোনো পাগলের কাজ। হয়তো কোনো ধর্মীয় বা সামাজিক কারণে এমনটা করেছে। এ কারণেই পরের কয়েকদিন অনেক ভাবলেও সে নিজে আর তদন্ত করার চেষ্টা করেনি। এই কেসটার জন্য দরকার প্রচুর জেরা আর তদন্ত, যা করার ক্ষমতা বা সময় কোনো সাধারণ নাগরিকের নেই। একমাত্র পুলিশই এটা সামলাতে পারবে। রজার শুধু নিজের কৌতূহল থেকেই এটা খোঁজ খবর রাখছিল, কিন্তু নিছক ভাগ্য আর দুটো কাকতালীয় দেখা সাক্ষাৎ তার এই সাধারণ কৌতূহলকে ব্যক্তিগত ব্যাপারে পরিণত করল। প্রথম ঘটনাটা ঘটল রেইনবো ক্লাবে। রজার সেখানে এক মেম্বারের সাথে লাঞ্চ করছিল, আর স্বাভাবিকভাবেই তারা সাম্প্রতিক ট্র্যাজেডিটা নিয়ে কথা বলছিল। রজারের সেই সঙ্গী বড়াই করে বলছিল যে সে বেরেসফোর্ডের সাথে একই স্কুলে পড়েছে, তাই অন্যদের চেয়ে এই কেসের সাথে তার যোগাযোগ অনেক গভীর। ভাবখানা এমন যেন স্যার উইলিয়ামের চেয়েও তার কানেকশন বেশি। রজারের সঙ্গীটি আসলে ওই ধরনেরই লোক। আর আমি ওই রাতে বেরেসফোর্ড দম্পতিকে থিয়েটার বক্সে দেখেছিলাম। নাটক শুরুর আগেই আমার চোখে পড়ে ওরা। আমি সামনের দিকে বসেছিলাম, এমনকি ওই মরণঘাতী বাজিটা ধরতে পর্যন্ত আমি দেখেছি। লোকটা নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবছিল। ভাবটা এমন যেন সে দেখছিল বলেই বাজিটা ধরা হয়েছে।
ওরা যখন কথা বলছিল তখন ডাইনিং রুমে এক ভদ্রলোক ঢুকলেন আর ওদের টেবিলের পাশ দিয়ে হেঁটে গেলেন। রজারের সঙ্গী হঠাৎ চুপ হয়ে যায়। লোকটা তাকে দেখে আলতো করে মাথা নেড়ে চলে গেলেন। রজারের সঙ্গী তখন সামনের দিকে ঝুঁকে আসে। স্পিক অফ দ্য ডেভিল, ইনি স্বয়ং বেরেসফোর্ড। ঘটনার পর আজই প্রথম দেখলাম ওকে। বেচারা একেবারে ভেঙে পড়েছে জানো। বউকে কেউ এতটা ভালোবাসতে পারে আমি দেখিনি। সে কথাগুলো এমন ফিসফিস করে বলল যা বেরেসফোর্ড ওদের দিকে তাকালে চিৎকারের চেয়েও বেশি কালে লাগত। রজার মাথা নাড়ে। সে বেরেসফোর্ডের মুখটা দেখে এবং চেনার আগেই সেটা দেখে চমকে যায়। শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে, মুখে গভীর বিষাদের ছাপ। দেখলেই মনে হয় বয়স বেড়েছে। ধুর ছাই, মনে মনে ভাবল সে। লোকটার জন্য খুব মায়া হচ্ছিল তার। মোর্সবির আরও জোর লাগানো উচিত। খুনি তাড়াতাড়ি ধরা না পড়লে এই বেচারাও মারা যাবে। সে খুব একটা চিন্তাভাবনা না করেই লোকটার মুখের ওপর বলে ফেলল, তোমাকে দেখতে পেয়ে তো মনে হলো না উনি খুব একটা খুশি হলেন। আমি তো ভাবলাম তোমরা জিগরি দোস্ত। ভদ্রলোক বেশ অস্বস্তিতে পড়লেন। ওহ, মানে বুঝতেই পারছো যা সব ঘটে গেল। তিনি বিড়বিড় করে সাফাই গাইলেন। আসলে ও আমার চেয়ে 1-2 বছরের সিনিয়র ছিল, বা হয়তো 3 বছরের। আমরা স্কুলেও আলাদা গ্রুপে ছিলাম, আর ও পড়তো মডার্ন সাবজেক্ট, আমি ছিলাম ক্লাসিক্সে। বুঝলাম, রজার গম্ভীরভাবে বলল। ও বুঝতে পারল যে স্কুলে বেরেসফোর্ডের সাথে এই লোকটার একমাত্র ঘনিষ্ঠ মেলামেশা হয়তো ছিল তার লাথি খাওয়া পর্যন্তই। সে আর কথা বাড়াল না। পরের ঘটনাটা ঘটল ঠিক তার পরদিন সকালে। রজার একটা ব্যস্ত রাস্তায় ছিল। নতুন টুপি কেনার বিরক্তিকর কাজটা করতে যাচ্ছিল সে। হঠাৎ মিসেস ভেরেকারলে ফ্লেমিং নামের এক মহিলার সাথে তার দেখা হয়ে যায়। ভদ্রমহিলা ছোটখাটো, বেশ স্টাইলিশ, বড়লোক এবং বিধবা। সুযোগ পেলেই তিনি রজারকে একেবারে মাথায় তুলে রাখেন। কিন্তু সমস্যা হলো তিনি বড্ড বকবক করেন, শুধু কথা আর কথা। আর রজার, যে কিনা নিজেও কথা বলতে পছন্দ করে, সে এই মহিলার বকবক একদম সহ্য করতে পারে না। ও রাস্তা পার হয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু রাস্তায় ছিল খুব জ্যাম। ফেসে যায় সে। মিসেস ভেরেকারলে ফ্লেমিং খুশিতে তাকে একরকম জাপটে ধরলেন। ওহ, মিস্টার শেরিংহাম, আমি তো আপনাকেই খুঁজছিলাম। মিস্টার শেরিংহাম, প্লিজ বলুন তো, কথাটা আমাদের মধ্যেই থাকবে। আপনি কি বেচারি জোন বেরেসফোর্ডের ওই ভয়ঙ্কর মৃত্যুর তদন্ত করছেন? ও প্লিজ না বলবেন না যেন। সত্যি বলতে রজার না বলার চেষ্টাতেই ছিল, কিন্তু ভদ্রমহিলা তাকে কোনো কথাই বলতে দিলেন না। ব্যাপারটা খুবই মর্মান্তিক। আপনাকে বের করতেই হবে কে ওই জঘন্য স্যার উইলিয়াম অ্যানস্ট্রুতারকে চকলেটগুলো পাঠিয়েছিল। আপনি করবেন তো, তাই না? রজার মুখে একটা মেকি ভদ্র হাসি ঝুলিয়ে আবারও কিছু বলার চেষ্টা করল, কিন্তু পারল না। খবরটা শুনে আমি তো শকড হয়ে গিয়েছিলাম, পুরো শকড। আসলে জোন আর আমি খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম, খুবই ক্লোজ। আমরা একসাথেই স্কুলে পড়তাম। মিস্টার শেরিংহাম, আপনি কি কিছু বললেন? রজার মুখ ফসকে একটু আর্তনাদ করে ফেলেছিল, তাই তাড়াতাড়ি মাথা নেড়ে না করল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, জোন নিজেই এই বিপদ ডেকে এনেছিল। কি সাংঘাতিক, তাই না? রজার এবার আর পালানোর কথা ভাবল না। কি বললেন আপনি? ও কোনো মতে জিজ্ঞেস করল। নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আমার মনে হয় একেই বলে ট্র্যাজিক আয়রনি বা করুণ পরিহাস। এটা তো ট্র্যাজিক বটেই, আর এর চেয়ে বড় পরিহাস আমি কখনো শুনিনি। আপনি তো জানেন ও স্বামীর সাথে বাজি ধরেছিল, তাই না? যার জন্য ওর স্বামী ওকে 1 বাক্স চকলেট কিনে দিতে বাধ্য হয়। আর ও যদি সেটা না করত, তাহলে স্যার উইলিয়াম কখনোই তাকে বিষ মেশানো চকলেটগুলো দিতেন না। আর স্যার উইলিয়াম নিজেই ওগুলো খেতেন আর মরে যেতেন, যেটা কিনা ভালোই হতো, তাই না মিস্টার শেরিংহাম?
মিসেস ভেরেকারলে ফ্লেমিং গলা নামিয়ে ফিস ফিস করে কথা বলতে শুরু করলেন আর নাটকীয়ভাবে এদিক ওদিক তাকালেন। আমি এ কথা আর কাউকে বলিনি, কিন্তু আপনাকে বলছি, কারণ আমি জানি আপনি বুঝবেন। আপনি আইরনি বা পরিহাস পছন্দ করেন, তাই না? খুব পছন্দ করি, রজার যেন নিজের অজান্তেই বলে ফেলল। তারপর আসলে কি জানেন, জোন কিন্তু সততার সাথে বাজিটা ধরেনি। মানে কি বলতে চাইছেন আপনি? রজার বেশ অবাক হয়েই জিজ্ঞেস করল। মিসেস ভেরেকারলে ফ্লেমিং নিজের গোপন খবরটা দিতে পেরে খুব খুশি। আরে ওর তো বাজিটা ধরাই উচিত হয়নি। মনে হচ্ছে ও এটারই শাস্তি পেয়েছে। শাস্তিটা অবশ্য খুবই ভয়ঙ্কর, কিন্তু জোন একভাবে নিজেই নিজের বিপদ ডেকে এনেছে। ও তো নাটকটা আগেই দেখেছিল। আমরা একসাথে গিয়েছিলাম নাটকটা রিলিজ হওয়ার প্রথম সপ্তাহে। ও আগে থেকেই জানতো ভিলেনকে। বাপরে, রজার ঠিক ততটাই অবাক হল যতটা ভদ্রমহিলা আশা করেছিলেন। প্রতিশোধপরায়ণ ভাগ্য, সত্যি তাই। ভাগ্যকে কেউ এড়াতে পারে না। আপনি কি পোয়েটিক জাস্টিসের কথা বলছেন? মিসেস ভেরেকারলে ফ্লেমিং চটপটে গলায় বললেন, যদিও তিনি রজারের কথাটা ঠিক বোঝেননি। হ্যাঁ, তাই তো। তবে অপরাধের তুলনায় শাস্তিটা বড্ড বেশি হয়ে গেছে। হায় ভগবান, বাজিতে চিটিং করার জন্য যদি সব মেয়েকে মেরে ফেলা হতো, তবে আমাদের কি দশা হতো ভাবতে পারছেন? তিনি বেশ সততার সাথেই কথাটা বললেন। রজার ভদ্রতা বজায় রাখার চেষ্টা করল। কিন্তু জোন বেরেসফোর্ড, এটাই তো আশ্চর্যের বিষয়। আমি স্বপ্নেও ভাবিনি জোন এমন কিছু করতে পারে। ও কত ভালো একটা মেয়ে ছিল। ওরা যতটা বড় লোক ছিল সেই তুলনায় ও একটু হাত চিপেই চলতো হয়তো, তবে সেটা এমন কিছু না। অবশ্য ও হয়তো স্বামীর সাথে নিছক মজার ছলেই এটা করে। কিন্তু মিস্টার শেরিংহাম, আমি তো জানতাম জোন খুব সিরিয়াস টাইপের মেয়ে। মানে সাধারণ মানুষ তো আর সারাক্ষণ সততা, সত্য আর ন্যায়নীতি নিয়ে বুলি আওড়ায় না। যাকগে, সততা না দেখানোর মাসুল তো বেচারি দিলই, তাই না? তবুও এতে সেই পুরনো প্রবাদটাই সত্যি প্রমাণিত হলো। কোন প্রবাদ? রজার ভদ্রমহিলার অনর্গল বকবকানি শুনে একরকম ঘোরের মধ্যেই জিজ্ঞেস করল। ওই যে বলে না, শান্ত নদীর জল বেশি গভীর হয়। আমার তো মনে হয় জোনের পেটে পেটে অনেক বুদ্ধি ছিল। মিসেস ভেরেকারলে ফ্লেমিং দীর্ঘশ্বাস ফেললেন। তার কথা শুনে মনে হল পেটে পেটে বুদ্ধি থাকা বা গভীর হওয়া ব্যাপারটা খারাপ কিছু। মানে ও তো আমাকে বোকা বানিয়েছে। ও যতটা সৎ আর সত্যবাদী হওয়ার ভান করত, ও আসলে ততটা ছিল না, তাই না? আমার তো ভাবতেই অবাক লাগছে, যে মেয়ে সামান্য ব্যাপারে স্বামীকে ঠকাতে পারে সে হয়তো... থাক বাবা, বেচারি জোন মারা গেছে। এখন আর ওর নামে বদনাম করতে চাই না। কিন্তু ও নিশ্চয়ই ধোয়া তুলসী পাতা ছিল না, তাই না? আসলে তিনি চটজলদি নিজের কথার সাফাই দেওয়ার চেষ্টা করলেন। আমার মনে হয় সাইকোলজি বিষয়টা খুব ইন্টারেস্টিং। আপনার কি মনে হয় মিস্টার শেরিংহাম? মাঝে মাঝে সত্যিই খুব ইন্টারেস্টিং। রজার গম্ভীরভাবে সায় দিল। কিন্তু আপনি এইমাত্র স্যার উইলিয়াম অ্যানস্ট্রুথারের নাম নিলেন। আপনি কি ওনাকেও চেনেন? এক সময় চিনতাম। তিনি এমনভাবে উত্তর দিলেন যেন চোখ দিয়ে ঘৃণা ঠিকরে বেরোচ্ছে। জঘন্য লোক একটা। সব সময় কোনো না কোনো মেয়ের পেছনে ঘুরঘুর করে, আর মন ভরে গেলেই তাকে ছুঁড়ে ফেলে দেয় ধপাস, ঠিক এইভাবে। তিনি তাড়াতাড়ি যোগ করলেন, অন্তত আমি তো এমনটাই শুনেছি। আর মেয়েটা যদি সরে যেতে না চায় তখন কি হয়? আমি কি করে জানবো বলুন? তবে আপনি নিশ্চয়ই লেটেস্ট খবরটা শুনেছেন। তিনি হন্তদন্ত হয়ে বললেন, লজ্জায় তার মুখটা একটু লাল হয়ে যায়। উনি এখন ওই ব্রাইস মহিলার সাথে ঘুরছেন। আরে চিনলেন না? ওই যে তেলের না গ্যাসের ব্যবসা করে অনেক টাকা বানিয়েছে যে লোকটা, তার বউ। সপ্তাহ 3 হলো শুরু হয়েছে। কি ভেবেছিলেন যে বেচারি জোন বেরেসফোর্ডের মৃত্যুর জন্য
উনিও তো খানিকটা দায়ী, সেই শোক একটু সামলাবেন, তাই না? কিন্তু একদমই না। আমার ধারণা স্যার উইলিয়াম মিসেস বেরেসফোর্ডকে বেশ ভালোই চিনতেন। রজার হালকা চালে জিজ্ঞেস করল। মিসেস ভেরেকার ফ্লেমিং তার দিকে হা করে তাকান। স্যার উইলিয়াম? না, উনি জোনকে একদমই চিনতেন না, আমি শিওর। আমি জোনকে কখনো ওনার কথা বলতে শুনিনি। রজার আবার প্রসঙ্গ পাল্টায়। ইস, আপনি যদি ওই রাতে বেরেসফোর্ডদের সাথে থিয়েটারে থাকতেন, আপনি থাকলে ও কখনোই ওই বাজিটা ধরত না। রজার একদম নিষ্পাপ চেহারা করে বলল, আপনি তো সেখানে ছিলেন না, তাই না? আমি? তিনি অবাক হয়ে বললেন, ওরে বাবা, না, আমি তো প্যাভিলিয়ন থিয়েটারে নতুন শো দেখতে গিয়েছিলাম। লেডি গ্যাভেলস্টোকের একটা বক্স ছিল, উনি আমাকে ইনভাইট করেছিলেন। ও হ্যাঁ, ভালো শো, তাই না? আমার তো দ্য সেম্পিটার্নাল ট্রায়াঙ্গেল স্কেচটা খুব বুদ্ধিদীপ্ত লেগেছে। আপনার লাগেনি? দ্য সেম্পিটার্নাল ট্রায়াঙ্গেল? তিনি একটু ইতস্তত করলেন। হ্যাঁ, শোয়ের ফার্স্ট হাফে ছিল তো। ও, তাহলে তো আমি ওটা দেখিনি। আসলে আমি অনেক দেরিতে পৌঁছেছিলাম। তবে আমি তো সব জায়গাতেই দেরি করে পৌঁছাই। আবারও রজার প্রসঙ্গ পাল্টায়। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার কাছে কি মিসেস বেরেসফোর্ডের কোনো ছবি আছে? ও হালকাভাবে জিজ্ঞেস করল। জোনের? হ্যাঁ, আছে তো। কেন বলুন তো মিস্টার শেরিংহাম? ঘটনাক্রমে আপনার কাছে আবার স্যার উইলিয়ামেরও কোনো ছবি আছে নাকি? রজার আরও উদাসীনভাবে জিজ্ঞেস করল। ভদ্রমহিলার গাল আর একটু গোলাপি হয়ে যায়। আমার মনে হয় আছে। হ্যাঁ, আমি মোটামুটি নিশ্চিত যে আছে, কিন্তু আমাকে ওগুলো কিছুদিনের জন্য ধার দিতে পারবেন? রজার বেশ রহস্যময় ভাব নিয়ে বলল, আর স্পাইদের মতো এদিক ওদিক তাকালো। হ্যাঁ, অবশ্যই দেব। তার মানে আপনি বের করবেন স্যার উইলিয়ামকে কে ওই চকলেট পাঠিয়েছিল? রজার মাথা নেড়ে ঠোঁটে আঙুল রাখল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কিন্তু একদম চুপ, কাউকে বলবেন না। ও মাফ করবেন, ওই বাসে এক ভদ্রলোক আমার সাথে কথা বলতে চাইছেন, স্কটল্যান্ড ইয়ার্ড। সে ফিস করে বলল, বিদায়। সে লাফ দিয়ে একটা চলতি বাসে উঠে পড়ে কোনো মতে ঝুলে রইল। তারপর চুপি চুপি সিঁড়ি বেয়ে ওপরে উঠল এবং যাত্রীদের দিকে বড় বড় চোখ করে তাকানোর অভিনয় করে একটা হ্যাট পরা নিরীহ ভদ্রলোকের পাশে গিয়ে বসল। হ্যাট পরা ভদ্রলোক আসলে একটা বিল্ডিং সাপ্লাই কোম্পানির সাধারণ কেরানি। তিনি তার দিকে রাগী চোখে তাকালেন, কারণ চারপাশে ছিল অনেক সিট খালি। ওই সকালে রজার আর নতুন টুপি কিনল না। সম্ভবত জীবনে এই প্রথম মিসেস ভেরেকার ফ্লেমিং কাউকে একটা কাজের বুদ্ধি দিলেন। রজার সুযোগটা লুফে নেয়। বাস থেকে নেমে একটা ট্যাক্সি ডাকল সে এবং ড্রাইভারকে মিসেস ভেরেকার ফ্লেমিং এর বাড়ির ঠিকানা দিল। ও ভাবল, ছবিগুলো ধার নেওয়ার পারমিশন যখন পাওয়া গেছে, তখন এখনই কাজটা সেরে ফেলা ভালো, নইলে আবার ওই মহিলার বকবকানি শুনতে হবে। বাড়ির কাজের মেয়েটি তার আবদার শুনে খুব একটা অবাক হলো না এবং তাকে লিভিং রুমে নিয়ে গেল। ঘরের একটা কোণে মিসেস ভেরেকার ফ্লেমিংয়ের অসংখ্য বন্ধুবান্ধবের রূপালী ফ্রেমে বাঁধানো ছবি রাখা ছিল। রজার যেহেতু স্যার উইলিয়ামকে আগে কখনো দেখেনি, তাই তাকে ওই মেয়েটির সাহায্য নিতে হয়। মেয়েটিও তার মালকিনের মতোই বকবক করতে পছন্দ করে, তাই তার মনে যাতে কোনো ভুল ধারণা না জন্মায়, সেজন্য রজার ফ্রেম থেকে 5টা ছবি বের করে নিল। স্যার উইলিয়াম, মিসেস বেরেসফোর্ড, স্বয়ং বেরেসফোর্ড আর স্যার উইলিয়ামের বয়সী মনে হওয়া এমন আরও 2জন ভদ্রলোকের ছবি। সবশেষে সামান্য কিছু বকশিস দিয়ে সে মিসেস ভেরেকার ফ্লেমিংয়ের নিজের একটা ছবিও জোগাড় করে তার কালেকশনে যোগ করল। বাকি দিনটা কাটল ব্যস্ততার মধ্যে। তার কাজকর্ম মিসেস ভেরেকার ফ্লেমিংয়ের কাছে শুধু বিভ্রান্তিকরই নয়, বরং অর্থহীন মনে হবে। যেমন সে একটা পাবলিক লাইব্রেরিতে গিয়ে একটা রেফারেন্স বই খোঁজে, এরপর ট্যাক্সি নিয়ে অ্যাংলো ইস্টার্ন পারফিউমারি কোম্পানির অফিসে যায়। সেখানে সে মিস্টার জোসেফ লি হার্ডউইক নামের কারো দেখা করার আবেদন জানায় এবং যখন তাকে বলা হলো যে এই নামে কেউ এই কোম্পানিতে নেই, তখন সে বেশ বিরক্ত হওয়ার ভান করে
হাল ছাড়ার আগে সে কোম্পানি এবং তার শাখাগুলো সম্পর্কে অনেক প্রশ্ন করল। এরপর সে যায় ব্যবসা ও বিনিয়োগে সাহায্য করে এমন একটা নামকরা সংস্থায়। সেখানে মেম্বারশিপ নেওয়ার পর জানায় যে তার হাতে বিনিয়োগ করার মতো প্রচুর টাকা আছে। তারপর সে একটা বিশেষ ফর্ম পূরণ করে, যার উপরে লেখা ছিল অত্যন্ত গোপনীয়। এরপর সে গেল রেইনবো ক্লাবে। সেখানে দারোয়ানের কাছে নিজেকে স্কটল্যান্ড ইয়ার্ডের লোক বলে পরিচয় দিল রজার। একটুও লজ্জা পেল না। ট্র্যাজেডিটা সম্পর্কে লোকটাকে বেশ কিছু সাধারণ প্রশ্ন করল। যতদূর জানি স্যার উইলিয়াম ঘটনার আগের দিন সন্ধ্যায় এখানে ডিনার করেননি, তাই তো? সব শেষে সে এমনভাবে কথাটা বলল যেন ব্যাপারটা খুব একটা গুরুত্বপূর্ণ না। দেখা গেল রজারের ধারণা ভুল। স্যার উইলিয়াম ক্লাবেই ডিনার করেছিলেন, যেমনটা তিনি সপ্তাহে 3 বার করে থাকেন। কিন্তু আমি তো নিশ্চিত ছিলাম উনি ওই সন্ধ্যায় এখানে ছিলেন না। দারোয়ান একদম নিশ্চিত, তার পরিষ্কার মনে আছে। একজন ওয়েটারকেও ডেকে আনা হলো, সেও একই কথা জানায়। স্যার উইলিয়াম দেরি করে ডিনার করেছিলেন এবং রাত 9টার আগে ডাইনিং রুম থেকে বের হননি। ওয়েটার জানত যে তিনি এরপরও কিছুক্ষণ ক্লাবে ছিলেন, কারণ সে নিজেই অন্তত আধা ঘন্টা পর লাউঞ্জে তাকে ড্রিঙ্কস দিয়ে এসেছিল। রজার তারপর সেখান থেকে বেরিয়ে আসে। সে একটা ট্যাক্সি নিয়ে চলে যায় প্রিন্টিং কোম্পানি মার্টেন্সে। সেখানে গিয়ে সে জানায় সে কিছু নতুন স্টেশনারি ছাপাতে চায়, একদম বিশেষ ধরনের। কাউন্টারে থাকা তরুণীটিকে সে তার চাহিদার কথা খুব বিস্তারিতভাবে বুঝিয়ে বলল। তরুণী তাকে একটা পেপার স্যাম্পলের বই দিয়ে বলে তার পছন্দের কোনো স্টাইল আছে কিনা দেখতে। রজার বইয়ের পাতা উল্টাতে লাগে এবং ওই তরুণীর সাথে সমানে বকবক করে চলে। সে বলল তার এক খুব প্রিয় বন্ধু তাকে মার্টেন্সের কথা বলেছে। আর কি কাকতালীয় ব্যাপার, সেই বন্ধুর একটা ছবিও তার সাথেই আছে। তরুণীটিও একমত। আমার মনে হয় আমার বন্ধু সপ্তাহ 2 আগে এখানে এসেছিল। রজার ছবিটা দেখিয়ে বলল, আপনি কি একে চিনতে পারছেন? তরুণীটি খুব একটা আগ্রহ না দেখিয়েই ছবিটা হাতে নেয়। ও হ্যাঁ, মনে পড়েছে। উনিও তো স্টেশনারির ব্যাপারেই এসেছিলেন, তাই না? তো উনি আপনার বন্ধু? পৃথিবীটা কত ছোট। দেখুন, এই স্টাইলটা এখন খুব চলছে। রজার ডিনারের জন্য নিজের ফ্ল্যাটে ফিরে আসে। ডিনারের পর অস্থির লাগছিল তার, তাই সে বেরিয়ে পড়ল রাস্তায়। সে গভীর চিন্তায় ডুবে হাঁটতে হাঁটতে হঠাৎ প্যাভিলিয়ন থিয়েটারের বাইরে নতুন শোর পোস্টারগুলো দেখতে দাঁড়িয়ে পড়ে। পর মুহূর্তে সে দেখল সে ইম্পেরিয়াল থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে। দ্য ক্রিকিং স্কালের বিজ্ঞাপনে লেখা ছিল শো শুরু হবে রাত 8:30টায়। ঘড়ি দেখে বুঝল এখন বাজে 8:29। হাতে পুরো সন্ধ্যাটা পড়ে আছে, তাই সে ঢুকে যায় ভেতরে। পরদিন সকালে সে খুব সকাল সকাল স্কটল্যান্ড ইয়ার্ডের মোর্সবিকে ফোন করে। কোনো ভূমিকা ছাড়াই সে বলল, মোর্সবি, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। তুমি কি এমন কোনো ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে বের করতে পারবে যে অপরাধের আগের রাতে পিকাজিলি সার্কাসের কাছ থেকে রাত 9:10 দিকে কাউকে তুলেছিল এবং স্ট্র্যান্ডের কাছে সাউদাম্পটন স্ট্রিটে নামিয়ে দেয়? আর আরেকজন ড্রাইভার যে কাউকে ওখান থেকে আবার স্ট্র্যান্ডের দিকে ফিরিয়ে নিয়ে আসে। প্রথম ট্রিপটা নিয়ে আমি অবশ্য নিশ্চিত নই, বা হয়তো একটাই ট্যাক্সি আসা যাওয়ার কাজ করেছে, তবে আমার মনে হয় না। যাই হোক, আমার জন্য একটু খোঁজ নেবে? আপনি আবার কি করছেন মিস্টার শেরিংহাম? মোর্সবি সন্দেহের সুরে জিজ্ঞেস করলেন। একটা মজাদার অ্যালিবাই ভাঙার চেষ্টা করছি, রজার শান্তভাবে উত্তর দিল। বাই দ্য ওয়ে, আমি জানি স্যার উইলিয়ামকে চকলেটগুলো কে পাঠিয়েছিল। আমি শুধু তোমার জন্য সব প্রমাণ জোগাড় করছি। ট্যাক্সি ড্রাইভারদের খোঁজ পেলে আমাকে জানিও। সে ফোন রেখে দেয় এবং মোর্সবি ওপাশ থেকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। রজার মাঝে মধ্যে সত্যিই খুব বিরক্তিকর কাজকর্ম করে। বাকি দিনটা রজার সেকেন্ড হ্যান্ড টাইপরাইটার কেনার ভান করে কাটায়। সে ছিল খুব স্পেসিফিক, হ্যামিল্টন নাম্বার 4E হতে হবে। দোকানদাররা যখন অন্য ব্র্যান্ড দেখানোর চেষ্টা করলো, সে পাত্তাই দিল না। বলল তার এক বন্ধু হ্যামিল্টন নাম্বার 4-এর খুব প্রশংসা করেছে।
সেই বন্ধু নাকি 3 সপ্তাহ আগে একটা কিনেছে, হয়তো এই দোকান থেকেই। না, গত 3 মাসে ওরা কোনো হ্যামিল্টন নাম্বার 4 বিক্রি করেনি। কি অদ্ভুত! তবে একটা দোকানে গত 1 মাসে একটা হ্যামিল্টন নাম্বার 4 বিক্রি হয়েছে, আর এটাই ছিল সবচেয়ে অদ্ভুত ব্যাপার। বিকেল 4:30 রজার নিজের ফ্ল্যাটে ফিরে মোরসবির ফোনের অপেক্ষায় বসল। ফোন এলো 5:30টায়। 14 জন ট্যাক্সি ড্রাইভারে আমার অফিস গিজ গিজ করছে। মোরসবি বেশ কর্কশ গলায় বললেন, ওরা সবাই আপনার বলা সময় অনুযায়ী স্ট্র্যান্ড থেকে পিকাডিলি সার্কাসে যাত্রী নিয়ে গিয়েছিল। এখন এদের নিয়ে আমি কি করব মিস্টার শেরিংহাম? আমি না পৌঁছানো পর্যন্ত ওদের আটকে রাখুন। রজার বেশ গাম্ভীর্যের সাথে উত্তর দেয়। সে ভেবেছিল বড়জোর 3 জন হবে, কিন্তু মোরসবিকে সেটা বুঝতে দিল না। সে হ্যাটটা তুলে নেয়। চোদ্দ জনের সাথে দেখা করার ব্যাপারটা বেশ দ্রুতই মিটে যায়। প্রত্যেক হাসি খুশি ড্রাইভারকে সে একটা ছবি দেখায়, কিন্তু এমনভাবে যাতে মোরসবি সেটা দেখতে না পায়। সে জিজ্ঞেস করল ছবি দেখে তারা তাদের কাস্টমারকে চিনতে পারছে কিনা। 9 নম্বর লোকটা সঙ্গে সঙ্গে চিনে ফেলল। রজারের ইশারা পেয়ে মোরসবি বাকিদের বিদায় করে দিলেন। কেমন পোশাক পরেছিলেন উনি? ছবিটা পকেটে ঢোকাতে ঢোকাতে রজার জিজ্ঞেস করল ড্রাইভারকে। ফর্মাল ইভিনিং ড্রেস। ড্রাইভার উত্তর দিল। রজার ড্রাইভারের নাম ঠিকানা টুকে নিল এবং একটা বকশিস দিয়ে বিদায় করল তাকে। মোরসবি, সে মোরসবিকে বলল, কেস খতম। মোরসবি নিজের ডেস্কে বসে একটু অফিসিয়াল ভাব নেওয়ার চেষ্টা করলেন। এবার তাহলে বলুন মিস্টার শেরিংহাম, আপনি আসলে কি করছিলেন? অবশ্যই। ডেস্কের এক কোণায় বসে পা দোলাতে দোলাতে রজার সাবলীল ভঙ্গিতে বলল। তখনই তার পকেট থেকে একটা ছবি অজান্তেই নিচে পড়ে যায়। মোরসবি সেটা দেখলেন কিন্তু তুললেন না। অবশ্যই মোরসবি, আমি তোমার কাজটাই তোমার হয়ে করছিলাম। কেসটা খুবই সহজ ছিল যদি তুমি আসল সত্যটা ধরতে পারতে। মানে খুনি যেসব মিথ্যে সাজিয়ে তোমাকে অন্ধ করে রেখেছিল সেগুলো সরিয়ে ফেললেই সব পরিষ্কার হয়ে যেত। তাই নাকি মিস্টার শেরিংহাম? মোরসবি ভদ্রভাবে বললেন, তারপর হাই তুললেন তিনি। রজার হেসে ফেলে। ঠিক আছে মোরসবি, আসল কথায় আসি। আমি সত্যি সত্যি কেসটা সলভ করে ফেলেছি। এই নাও প্রমাণ। সে নিজের মানি ব্যাগ থেকে একটা পুরনো চিঠি বের করে চিফ ইন্সপেক্টরের হাতে দিল। দেখো তো, ছোট হাতের এসগুলো একটু বাঁকা আর বড় হাতের এইচটার কোনা ভাঙা কিনা। এটা কি সেই একই মেশিনে টাইপ করা যেটা দিয়ে ম্যাসনের ভুয়ো চিঠিটা লেখা হয়েছিল? মোরসবি কিছুক্ষণ সেটা দেখলেন, তারপর ড্রয়ার থেকে সেই ভুয়ো চিঠিটা বের করে খুব মনোযোগ দিয়ে দুটো মেলালেন। যখন তিনি আবার মুখ তুলে তাকান তখন তার মুখে আর সেই তাচ্ছিল্যের ভাব ছিল না। আপনি ধরে ফেলেছেন মিস্টার শেরিংহাম। তিনি গম্ভীরভাবে বললেন, এটা কোথায় পেলেন? একটা সেকেন্ড হ্যান্ড টাইপরাইটারের দোকানে। মেশিনটা প্রায় 1 মাস আগে এক কাস্টমারের কাছে বিক্রি করা হয়েছিল। ছবি দেখে ওরা কাস্টমারকে চিনতে পেরেছে। ভাগ্যিস মেশিনটা মেরামতের পর ঠিকঠাক কাজ করছে কিনা দেখার জন্য দোকানেই একবার ব্যবহার করা হয়েছিল। তাই আমি সহজেই ওটা টাইপিং স্যাম্পল পেয়ে গেছি। আমি আগেই আন্দাজ করেছিলাম যে খুনি শুধু এই একটা কাজের জন্যই টাইপরাইটার কিনবে আর তারপর সেটা ফেলে দেবে। তাই নতুন মেশিন কিনে টাকা নষ্ট করার কোনো মানে হয় না। আর মেশিনটা এখন কোথায়? আমার ধারণা ওটা এখন নদীর তলায়। আমি তো বললামই, এই খুনি অকারণে কোনো ঝুঁকি নেয় না। তবে সেটা কোনো ব্যাপার না। এই নাও তোমার প্রমাণ। এখন পর্যন্ত ঠিকই আছে, কিন্তু ম্যাসনের কোম্পানির কাগজটার কি হলো? রজার শান্তভাবে বলল, ওটা মার্টেন্সের স্যাম্পল পেপারের বই থেকে ছেঁড়া হয়েছিল। কাগজের কোনাগুলো হলদে হয়ে গেছে দেখে আমি আন্দাজ করেছিলাম। আমি প্রমাণ করতে পারবো যে খুনি ওই বইটার কাছাকাছি ছিল, আর ওখান থেকে যে পাতাটা গায়েব সেটাই যে ওই কাজে লাগানো হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। দারুণ! মোরসবি এবার বেশ উৎসাহের সাথে বললেন, আরে ট্যাক্সি ড্রাইভারের কথা যদি বলো, খুনির একটা অ্যালিবাই ছিল। তুমি তো শুনলেই সেটা কিভাবে ভেঙে গেল।
রাত 9:10 থেকে 9:25 মধ্যে যখন প্যাকেটটা পোস্ট করা হয় তখন খুনি চট করে ওই এলাকায় গিয়েছিল, সম্ভবত বাস বা সাবওয়েতে করে। কিন্তু ফেরার সময় ট্যাক্সিতে এসেছে, যেমনটা আমি ভেবেছিলাম, কারণ তার হাতে সময় ছিল কম। আর খুনিটা কে, মিস্টার শেরিংহাম? যার ছবি আবার পকেটে আছে, রজার তাকে খেপিয়ে বলল। বাই দ্য ওয়ে, মনে আছে সেদিন আমি প্রতিশোধ পরায়ণ ভাগ্য নিয়ে কি বলছিলাম? ওটা আবারও খেটে গেছে। রাস্তায় ঘটনাক্রমে এক বোকা মহিলার সাথে দেখা না হলে আমি হয়তো কখনোই জানতে পারতাম না কে চকলেটগুলো পাঠিয়েছিল। ওই মহিলার মুখ থেকে হঠাৎ একটা তথ্য বেরিয়ে আসে, আর সেটা শুনেই আমি সব বুঝে ফেললাম। অবশ্য অন্য সম্ভাবনাও ছিল, আমি সেগুলো যাচাই করেছি। কিন্তু ওই ফুটপাথে দাঁড়িয়েই পুরো ঘটনাটা আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। ওই মহিলা যে আমার পরিচিত, সেটা নেহাতই একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর আমি বড়াই করছি না, রজার বিনয়ের সাথে বলল। কিন্তু তার তথ্যটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ধরতে পারা আর এর পেছনে ওপরওয়ালার হাত দেখতে পাওয়ার জন্য আমার মনে হয় একটু ক্রেডিট আমার প্রাপ্য। তাহলে খুনিটা কে, মিস্টার শেরিংহাম? মসবি রজারের ক্রেডিট নেওয়ার দাবি আপাতত উপেক্ষা করে আবার জিজ্ঞেস করলেন, প্ল্যানটা কি দারুণ ছিল। রজার তখন নিজের ভাবনায় ডুবে। আমরা পুরো বোকা বনে গিয়েছিলাম। আমরা একবারও বুঝিনি যে আমরা সবচেয়ে বড় ভুলটা করছি, ঠিক যে ভুলটা খুনি আমাদের দিয়ে করাতে চেয়েছিল। সে থামল, আর মসবি অধৈর্য হলেও জিজ্ঞেস করলেন, আর সেটা কি? যে প্ল্যানটা ফেল করেছে, ভুল মানুষ খুন হয়েছে। এটাই ছিল আসল বাজিমাত। প্ল্যানটা ফেল করেনি, ওটা ছিল একটা বিশাল সাফল্য। ভুল মানুষ খুন হয়নি, যাকে মারার কথা ছিল সেই খুন হয়েছে। মসবির মুখ হাঁ হয়ে যায়। কি? আপনি এটা কি করে বুঝলেন, স্যার? মিসেস বেরেসফোর্ডই শুরু থেকে টার্গেট ছিলেন। এই জন্যই তো প্ল্যানটা এত নিখুঁত। সবকিছুর ব্যবস্থাই আগে থেকে করা ছিল। স্যার উইলিয়াম যে চকলেটগুলো বেরেসফোর্ডকে দিয়ে দেবেন, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। খুনি জানত আমরা সে উইলিয়ামের বন্ধু বা শত্রুদের মধ্যেই অপরাধীকে খুঁজব, মৃত মহিলার পরিচিতদের মধ্যে নয়। খুনি হয়তো এটাও আন্দাজ করেছিল যে আমরা ভাবব এটা কোনো মহিলার কাজ, কিন্তু আসলে চকলেট ব্যবহার করা হয়েছিল কারণ টার্গেট ছিল একজন মহিলা। জিনিয়াস। মোর্সবি আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। টেবিলের নিচ থেকে ছবিটা তুলে নিয়ে হা করে তাকিয়ে রইলেন। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। শীষ দিয়ে উঠলেন তিনি। মাই গড! কিন্তু মিস্টার শেরিংহাম, আপনি কি বলতে চাইছেন যে স্যার উইলিয়াম নিজেই এ কাজ করেছেন? তিনি মিসেস বেরেসফোর্ডকে সরাতে চেয়েছিলেন। রজার তার দোলানো পায়ের দিকে তাকিয়ে স্বপ্নের ঘোরে বলতে লাগে। শুরুর দিকে হয়তো তিনি তাকে পছন্দ করতেন, যদিও তার আসল লক্ষ্য ছিল মিসেস বেরেসফোর্ডের টাকা। কিন্তু খুব দ্রুতই তিনি বোধহয় তার উপর বিরক্ত হয়ে যান। আর আমার মনে হয় এর পেছনে যথেষ্ট ভালো কারণও ছিল। যে মেয়ে সারাক্ষণ সততা আর ন্যায়নীতি নিয়ে বুলিয়া ওড়ায়, তার সাথে থাকতে থাকতে যে কোনো সাধারণ পুরুষেরই দম আটকে আসবে, সে যতই ভালো হোক না কেন। এমন মেয়ে কোনো ছোটখাটো ভুলও মাফ করবে না, বছরের পর বছর ধরে খোঁটা দিয়ে যাবে। তবে আসল সমস্যা ছিল তিনি খুব হাত চিপে চলতেন। এটাই তার মৃত্যু পরোয়ানায় সই করে দিয়েছিল। বেরেসফোর্ড তার টাকা বা অন্তত তার কিছু অংশ পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু স্ত্রী তাকে সেটা দিচ্ছিল না। মোটিভ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি তার মালিকানাধীন কোম্পানিগুলোর একটা লিস্ট বানিয়ে সেগুলোর খোঁজ নিয়েছি। সব কটা ডুবতে বসেছে। বাঁচানোর জন্য প্রচুর টাকা দরকার। সে নিজের সব টাকা শেষ করে ফেলেছে, এখন আরও টাকা চাই। কেউ হয়তো জানে না, কিন্তু সে আসলে এক জঘন্য ব্যবসায়ী। আর 5 লাখ পাউন্ড, বাপরে! আর নাইট্রোবেঞ্জিনের ব্যাপারটা খুব সহজ। আমি খোঁজ নিয়ে দেখেছি, তুমি যা বলেছিলে সেগুলো ছাড়াও এটা পারফিউম তৈরিতে খুব ব্যবহৃত হয়। আর বেরেসফোর্ড একটা পারফিউম ব্যবসার মালিক।
দি অ্যাংলো ইস্টার্ন পারফিউমারি কোম্পানি। সেখান থেকেই সে জানতো যে এটা বিষাক্ত। তবে আমার মনে হয় না সে নিজের কোম্পানি থেকে ওটা জোগাড় করেছে। সে আরও চালাক। সম্ভবত সে নিজেই ওটা তৈরি করেছে। আমি ঘটনাক্রমে জানতে পেরেছি যে তার রসায়নের ওপর বেশ ভালো দখল আছে। স্কুলে সে মডার্ন সাবজেক্টে পড়ত, আর এটা তৈরি করা খুবই সহজ ব্যাপার। স্কুলের যে কোনো ছেলে জানে কিভাবে নাইট্রোবেঞ্জিন বানাতে হয়। মসবি তোতলাতে শুরু করলেন। কিন্তু স্যার উইলিয়াম, উনি তো ইটনে পড়তেন। স্যার উইলিয়াম? রজার ধমক দিয়ে বলল। স্যার উইলিয়ামের কথা কে বলছে? আমি তো বললাম খুনির ছবি আমার পকেটে ছিল। সে পকেট থেকে ছবিটা বের করে হতভম্ব চিফ ইন্সপেক্টরের সামনে ধরল। বেরেসফোর্ড, বেরেসফোর্ডই খুনি। সে নিজেই নিজের বউকে খুন করেছে। রজার মোর্সবির থতমতো খাওয়া চেহারাটা দেখে মনে মনে হাসল। ট্যাক্সি ড্রাইভার নিয়ে মোর্সবির খোঁচা মারা শোধটা এবার তুলে নিল সে আরও শান্তভাবে বলে চলল, বেরেসফোর্ড যে কিনা এখনো উদ্দাম জীবন কাটাতে চায়। সে তার বউকে চায়নি, কিন্তু তার টাকাটা চেয়েছিল। সে এই প্ল্যানটা ফাঁদে ভেবেছিল সব ধরনের ঝামেলার জন্য সে তৈরি। সে নিজেকে বাঁচানোর জন্য একটা দুর্বল অ্যালিবাই তৈরি করে বউকে থিয়েটারে নিয়ে যায় এবং প্রথম বিরতির সময় সেখান থেকে চুপিসারে বেরিয়ে যায়। গতকাল রাতে আমি নিজেই ওই জঘন্য নাটকের প্রথম অ্যাক্টটা দেখেছি, শুধু বিরতির সময়টা জানার জন্য। তারপর সে স্ট্র্যান্ডে ছুটে গিয়ে প্যাকেটটা পোস্ট করে এবং ট্যাক্সি নিয়ে ফিরে আসে। ওর হাতে মাত্র 10 মিনিট সময় ছিল, কিন্তু থিয়েটার বক্সে ফিরতে 1-2 মিনিট দেরি হলেও কেউ খেয়াল করত না। তোমরা খোঁজ নিলে হয়তো জানতে পারবে ওর দেরি হয়েছিল কিনা। আর বাকিটা তো একদম ছকে ফেলা ছিল। সে জানতো স্যার উইলিয়াম রোজ সকাল 10:30টায় কাটায় কাটায় ক্লাবে আসেন। সে জানতো একটু ইঙ্গিত দিলেই স্যার উইলিয়াম চকলেটগুলো তাকে দিয়ে দেবেন। এটা মনস্তাত্ত্বিক ব্যাপার। সে জানতো পুলিশ স্যার উইলিয়ামকে কেন্দ্র করে ভুল পথে তদন্ত করবে। এই জন্যই সে তাকে বেছে নিয়েছিল। দরকার হলে সে অন্য কাউকে ফলো করে ক্লাবে যেতে পারত। আর র্যাপিং পেপার বা ভুয়ো চিঠি, সেগুলো সে ইচ্ছে করেই নষ্ট করেনি। ওগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সন্দেহটা তার উপর না পড়ে, বরং কোনো অজানা পাগলের দিকে যায়। আর ঠিক সেটাই হয়েছিল। বাহ, আপনি তো দারুণ চালাক মিস্টার শেরিংহাম। মোর্সবি একটা ছোট দীর্ঘশ্বাস ফেলে বললেন, তবে এবার আর তিনি ব্যঙ্গ করছিলেন না। সত্যি দারুণ বুদ্ধি। আচ্ছা, ওই ভদ্রমহিলা আপনাকে এমন কি বলেছিলেন যা শুনে আপনি নিমেষেই পুরো ব্যাপারটা বুঝে ফেললেন? আরে উনি যা বলেছিলেন তার চেয়ে জরুরি ছিল আমি যা বুঝে নিয়েছি। উনি আমাকে বলেছিলেন যে মিসেস বেরেসফোর্ড আগে থেকেই ওই বাজির উত্তর জানতেন। আমি যেটা বুঝলাম তা হলো, তিনি যেরকম চরিত্রের মানুষ ছিলেন, উত্তর জানা থাকলে তিনি কখনোই বাজিটা ধরতেন না। তিনি যদি ভয়ঙ্কর রকমের ভণ্ড না হন, যা আমি এক মুহূর্তের জন্যও বিশ্বাস করি না, তবে মানসিকভাবে তার পক্ষে এটা অসম্ভব ছিল। তার মানে তিনি বাজিটা ধরেননি। তার মানে বাজিটা কখনোই ধরা হয়নি। তার মানে বেরেসফোর্ড মিথ্যা বলছিল। তার মানে বেরেসফোর্ড অন্য কোনো কারণে চকলেটগুলো চেয়েছিল। আর দেখা গেল সেই কারণ একটাই হতে পারে। ব্যাস, এটুকুই। আসলে বাজির ব্যাপারে তো আমরা শুধু বেরেসফোর্ডের কথাই শুনেছিলাম, তাই না? আর ড্রয়িং রুমের কথোপকথনের ব্যাপারেও তাই, যদিও তার বেশিরভাগই হয়তো সত্যি ছিল। বেরেসফোর্ড এত ভালো মিথ্যাবাদী যে সে যতটা সম্ভব সত্যিটাকে ব্যবহার করেছে। কিন্তু অবশ্যই সে তার স্ত্রীকে অন্তত 6টা চকলেট খেতে না দেখা পর্যন্ত তাকে ছাড়ত না, কারণ ওটুকুই তাকে মারার জন্য ছিল যথেষ্ট। এজন্যই বিষটা ঠিক ওই 6 ফোঁটা পরিমাণেই মাপা, আরও নিজেও যাতে 2-1টা খেতে পারে সে ব্যবস্থাও ছিল। ওটা ছিল একটা চাল। ওতে আমরা সবাই আবার বোকা বনে গিয়েছিলাম, যদিও সে তার অসুস্থতার ভানটা একটু বেশিই করে ফেলেছে। মোর্সবি উঠে দাঁড়ালেন। মিস্টার শেরিংহাম, আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ। আমি অবশ্যই
অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে রিপোর্ট করব আপনি কি করেছেন, আর তিনি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাবেন। এখন আমাকে কাজে নামতে হবে, কারণ বেরেসফোর্ডের অ্যারেস্ট ওয়ারেন্ট চাওয়ার আগে আমাকে আপনার প্রমাণগুলো একটু যাচাই করে দেখতে হবে, সেটা যতই নিয়মমাফিক হোক না কেন। তিনি মাথা চুলকালেন। প্রতিশোধ পরায়ণ ভাগ্য, তাই না? হ্যাঁ, আইডিয়াটা বেশ ইন্টারেস্টিং। তবে আমি আপনাকে একটা বড় ব্যাপারের কথা বলতে পারি, যেটা বেরেসফোর্ড ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছিল মিস্টার শেরিংহাম। স্যার উইলিয়াম যদি চকলেটগুলো তাকে না দিতেন, তিনি যদি ওগুলো নিজের কাছে রেখে দিতেন বা তার কোনো বান্ধবীকে দিয়ে দিতেন, এটা তো বিশাল একটা ঝুঁকি ছিল। রজার অবিশ্বাসের সুরে নাক সিটকাল। বেরেসফোর্ডের বুদ্ধির জন্য তার মনে এক ধরনের গর্ব তৈরি হয়েছিল, তাই এমন একজন উঁচু দরের অপরাধীকে ভুল বোঝা হচ্ছে দেখে তার খারাপ লাগল। কি যে বলো না মোর্সবি, স্যার উইলিয়াম চকলেটগুলো রেখে দিলেও কিচ্ছু আসতো যেত না। প্লিজ আমার অপরাধীর বুদ্ধির একটু তো কদর করো। তুমি কি ভাবছো সে স্যার উইলিয়ামকে বিষ মেশানো চকলেট পাঠিয়েছিল? আরে না, সে সাধারণ চকলেট পাঠিয়েছিল এবং বাড়ি ফেরার পথে সেগুলো পাল্টে বিষাক্ত চকলেটগুলো রেখে দিত। সত্যি বলছি, সে অযথা ভাগ্যকে কোনো সুযোগ দিত না, যদি ভাগ্য শব্দটা আদৌ এখানে খাটে। শুনছিলেন অ্যান্থনি বার্কলি লেখা কাহিনী বিষাক্ত চকলেট। গল্পটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। সামনের সপ্তাহে ফিরে আসছি নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।